কাজ দ্য সেল স্ট্রাকচার অনলাইনে দিয়ে দিয়েছে, যারা অনলাইনে আছো তারা একটু দেখে নিও, অনলাইনে দেওয়া হয়ে গেছে। এবারে এই চ্যাপ্টারটা অ্যাজ ইজি অ্যাজ, এখান থেকে আমরা দুরকম ভাবে রেডি করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এই ফার্স্ট পেজটাই যাই, ফার্স্ট পেজ থেকে কটা কোশ্চেন তোরা তৈরি করতে পারবি বলতো? কি কি কোশ্চেন তৈরি হবে? পেন্সিল বার কর বা পেন বার কর ফটাফট। যারা অনলাইনে আছো তারাও করতে থাকো, আর যারা তোরা অফলাইনে আছিস তারা। প্রথম কোশ্চেন হচ্ছে, জীবজগতে কত রকমের বা কত প্রজাতির ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ও উদ্ভিদ পাওয়া যায়? কতগুলো? বা প্রোটোজোয়ার দেহে কটি কোষ থাকে? একটি। জীবদেহের গঠনগত ও কার্যগত একক কি? জীবের কোষে যে জৈব রাসায়নিক বিশ্লেষণ হয় সেখানে জৈব উপাদানগুলি কি কি থাকে? এখানে যদি আমরা হঠাৎ করে লিখে দিই যে মনে কর শর্করার জায়গায় ভিটামিন, বা লিখে দিলাম ক্যালসিয়াম, মানে আমরা ম্যাচ দা ফলোইং বার করতে পারি, বা আমরা বলতে পারি নিম্নলিখিত কোন বাক্যটি সঠিক বা ভুল। ঠিক আছে, যেরকম কোশ্চেন হয় নিম্নলিখিত 4টে বাক্য আমরা লিখলাম, কোন বাক্যে ঠিক লিখলাম, কোন বাক্যে ভুল লিখলাম। ভুল মানে কি? মনে কর প্রোটিন, ফ্যাট, শর্করা, নিউক্লিক অ্যাসিড, ওখানে আমরা লিখে দিলাম অ্যামাইনো অ্যাসিড। বুঝতে পারলাম? তাহলে ওই অপশনটা কি হবে? ভুল। তাহলে যে অপশনে দেওয়া থাকবে প্রোটিন, ফ্যাট, শর্করা, নিউক্লিক অ্যাসিড, ওই অপশনটা ঠিক। তার মানে সেন্টেন্সকে যদি আমি তুলে দিই, একটা অপশন ঢুকিয়ে বা বার করে নিই, তাহলেই ওই সেন্টেন্সটা রং বা রাইট হয়ে যাবে। এই সমস্ত পরীক্ষায় কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন কোন বাক্যগুলি বা সেন্টেন্সগুলি কারেক্ট আর ইনকারেক্ট। 4টে সেন্টেন্স দিয়ে দেবে, একটা বার করতে হবে, বা এক বা একাধিক রাইট হতে পারে, এক বা একাধিক ভুল হতে পারে। অপশন হতে পারে এবিসি, এ বি, বিসিডি, সি, অনলি বি, বা অল অফ দ্য অ্যাবাভ, সবকটাই ভুল। বুঝতে পারলাম? এইরকম প্যাটার্নের কোশ্চেন করলে তখন আমরা এই জায়গাটা থেকে রাইট আর রং আনসার করতে পারবো। সেকেন্ড পেজে চলে যা। এখানে কিছু বুঝতে অসুবিধা হলো? বুঝতে অসুবিধা হয়নি? জীবদেহের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একককে কি বলে? দাগ দিয়ে দাও, দাগ দাও, সব দাগ দাও। কোথায় কোথায় পড়তে হবে এটা আমি আজকে স্যাম্পল শেখাচ্ছি, এটাকে নিজেদের এইভাবে রেডি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, একটি আদর্শ কোষের পরিমাপ কত? তার ব্যাস কত? কোষের পরিমাপ 3 নম্বর প্যারা, লাস্ট কর্নার সাইডে। একটি আদর্শ কোষের পরিমাপ কত? 10 মিলিমাইক্রন, মাইক্রন। ঠিক আছে, পেয়েছিস? বেশিরভাগ কোষ আণুবীক্ষণিক। কোষ পরিমাপের জন্য ব্যবহৃত এককগুলি কি কি? মাইক্রন, মিউ, মিলিমাইক্রন, আর্মস্ট্রং একক অথবা ন্যানোমিটার। এদের ইকুয়েশন গুলো কি কি আছে দেখো। 1 মাইক্রন ইকুয়ালস টু 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু আমরা দিতে পারি 10 টু দি পাওয়ার -6 m। তাহলে যে কোনোটা দিয়ে আমরা যে কোনোটার সঙ্গে ডিরাইভ করাতে পারি। আমরা ম্যাচ দা ফলোইং দা কলম করতে পারি। কলম মানে কি? এপাশে 1 মাইক্রন, এপাশে 1 মিলিমাইক্রন, এপাশে 1 আর্মস্ট্রং একক দিলাম, আর এপাশের যে মাপগুলো আছে সেগুলোকে আমরা কি করলাম? ওলট পালট করে দিলাম। তাহলে ম্যাচ দা ফলোইং কি করে করব? আমাকে তাহলে দুটো সাইডই জানতে হবে, মাঝখানের সাইডও জানতে হবে। তাহলে এটাকে রেডি না করলে আমরা যখন ম্যাচ দা ফলোইং আসবে তখন আমরা রেডি করতে পারবো না। বোঝা গেল? ক্লিয়ার? কারোর কোনো ডাউটস আছে? কারোর কোনো ডাউটস নেই? নেক্সট পেজে চলে চলো। এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। সবচেয়ে ছোট আকৃতির কোষ কি? বাবা, এবারে ওইটা বাংলায় যদি না দেয়, ইংলিশেই যদি বাংলায় লিখে দেয়, ইংলিশটাই তো বাংলায় লিখে দিতে পারে। তার মানে আমাকে ইংলিশটাও রেডি করতে হবে। বড়, সবচেয়ে বড় আকৃতির কোষ কি?
এটা সবাই জানে, কিন্তু এই সাইজটা কেউ করে না। এই যে ডিফারেন্স তৈরি হয় টপারদের সাথে বাকিদের, কারণ তোরা পড়ার মধ্যে আবার পড়িস, মানে কি পড়ার মধ্যে আবার সাজেশন রেডি করিস, আমরা যেটা দিই সেটা থেকেও আবার কাটছাট করিস। আমরা সবটা থেকে কাটছাট করে এটাকে একদম ক্ষীর বানিয়েছি, তোরা সেই ক্ষীর থেকেও আবার সর তুলছিস। তার মানে কি আমরা এখানে দিয়েছি উটপাখির ডিম, সঙ্গে তার সাইজ দাও, তোরা সাইজটা করতে হবে না, সাইজটা বাদ দিয়ে দাও। অপশনে এলো সাইজ, এইটার মধ্যে কোনটা উটপাখির ডিমের সাইজ, নাও আউট। টপার হতে গেলে তোমাকে সবসময় মনে রাখতে হবে যেটা কেউ করবে না সেটাও আমাকে করতে হবে। ভালো রেজাল্ট করতে গেলে যেটা কেউ করবে না সেটা আমাকে করতে হবে, এবং আমি নিজেকে এতভাবে এগিয়ে নিয়ে যাব যে বাকিরা আমাকে ছুতে পারবে না, তার জন্য একটু খাটতে হবে। আর খাটতে যদি আপত্তি থাকে তাহলে গড়পড়তা চলো ওই হোলসেল হবে সবাই, বুঝতে পারছি। হোলসেল এখানে কে কে হতে চাইছিস, আর কে ক্লাসে টপার হতে চাইছিস? না কেউ হোলসেলে হতে চাইছিস, না কেউ ক্লাসে টপারও হতে চাইছিস। কেউ তো বলছে স্যার আমি হোলসেলে যাবো বা আমি ক্লাসে টপার হবো। কেউ আছিস সেখানে যে বলতে পারবি মুখে হাত দিয়ে যে স্যার আমি ক্লাসে টপার হবো? অনলাইনে কেউ আছিস বলতে পারবি ক্লাসে টপার হবো? আচ্ছা, সবচেয়ে লম্বা উদ্ভিদ কোষ কি? র্যামিক আছে, ফ্লোয়েম তন্তু কোষ বা র্যামিক অ্যাসিড ইংলিশটাও দেওয়া আছে, ঠিক আছে। সবচেয়ে লম্বা প্রাণী কোষ, সবচেয়ে লম্বা উদ্ভিদ, বোঝা গেল। এইখানে যে সবচেয়ে লম্বা প্রাণী, সবচেয়ে বড় প্রাণী এবং তাদের সাইজ গুলো 33 মিটার, 54 মিটার, 114 মিটার, পুরোটা এ টু জেড নামাতে হবে, বোঝা গেল। চলো পরে। 80 কিলোগ্রাম ওজনের একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতগুলো কোষ দিয়ে গঠিত হতে পারে? দিয়ে গঠিত হতে পারে। প্যান্ডেরিনা মোরম কি ধরনের শৈবাল, বা এটা শৈবাল না ব্যাকটেরিয়া না ভাইরাস? দুটো হতে পারে, চারটা আকৃতির হতে পারে, আকৃতি জিজ্ঞেস করতে পারে, আবার এটা শৈবাল না অন্য কিছু জিজ্ঞেস করতে পারে, তার দেহ কতগুলো কোষ দিয়ে গঠিত দেওয়া হতে পারে। হয়ে গেল। এবারে চলে আয়, পুরো ইতিহাসের মতন মুখস্থ রাখতে হবে। আমাদের এইটা যেটা হচ্ছে কি, কোষ এবং কোষাঙ্গাণুর আবিষ্কার গবেষণায় অনেক অবদান রেখে গেছে। কোষবাদ তত্ত্ব নিয়ে, কোষবাদ তত্ত্ব কি আমরা পড়বো, কিন্তু এই কোষবাদ তত্ত্ব নিয়ে কারা কারা আলোচনা করেছে এখানে আমাদের যেরকম কোশ্চেন হয় সেটা হচ্ছে বিজ্ঞানীদের নাম, সাল, ম্যাচ দা ফলোইং, বিজ্ঞানীদের নাম আর তাদের মতবাদ, একদিকে এক একটা করে মতবাদ দিয়ে দেবো আর বিজ্ঞানীদের নাম দেবো, কোন বিজ্ঞানী কোন মতবাদ, ম্যাচ দা ফলোইং। বুঝতে পারলাম? অ্যারিস্টটল তার সাল ধারণা, বস্তু পর্যবেক্ষণের জন্য লেন্স ব্যবহারের কথা প্রথম কে বলেন? লিওনার্দো দা ভিঞ্চি। ফ্রান্সিস জানসেন্স আর জ্যাকোবেস জানসেন্স কি করছে? চশমা বিক্রেতা ভাতৃদ্বয় সর্বপ্রথম দুটি ভিন্ন লেন্সের সাহায্যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র নির্মাণ করেন। বুঝতে পারছি? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোনো সময় কিন্তু সরা যাবে না। এইটুকু মনে রাখতেই তোর 3 দিন লেগে যাবে, তাই না রে? বল, লাইনে লাইনে বলছে, এখানে কিছু আছে? রকেট সায়েন্স আছে? গ্যালিলিও গ্যালিলি, এবারে গ্যালিলিও গ্যালিলি, রবার্ট হুক, আইনস্টাইন, এই অ্যারিস্টটল, হাজার হাজার মতবাদে আছে, সব মতবাদ আলাদা করতে হবে। এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে খাতা রেডি করতে হবে। এবার থেকে তোমাদের খাতা রেডি করে, খাতায় কি করবে, এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এই প্রশ্নগুলোকে নিজেরাই রেডি করবে। কিরকম ভাবে? এটা তো এখানে রইলই, কিন্তু যখন তোমার পরীক্ষা ফাইনাল ডে, ফাইনাল কল ডে মানে কি পরীক্ষার 3 দিন বা 7 দিন আগে, এরকম যদি 36টা বা 37টা স্টাডি মেটেরিয়াল যায় বা 40টা মেটেরিয়াল যাবে, সেগুলো নিয়ে তো হজপজ করে বসে পড়বে, তার মধ্যে থেকে কোনটা পড়বো কোনটা পড়বো না, কোথায় পড়বো কি করবো কিচ্ছু হবে না। আর সব স্টাডি মেটেরিয়াল এলোমেলো হয়ে যাবে, পড়তে পড়তে পান্তুয়া হয়ে যাবে। বোঝাতে পারছি? ভালো করে বুঝে না। এইটাই যারা এবারে টপার হয়েছে তাদের কথা শুনুন, তারা বলছে আমরা নিজেদের এমন ভাবে গুছিয়ে রেখেছি যে লাস্ট ল্যাপের যে দৌড়টা আমরা দিই, আমাদের কি শেখায় লাস্ট ল্যাপের দৌড়ে শ্বাসটা বেশি আটকে রেখে লাস্ট ল্যাপে বেশি দিতে হয়, তাই তো, যেতে আমরা বাকিদের হারাতে পারি। সেই প্র্যাকটিস গুলো নিয়ে আমরা গাধার মতন পড়ে যাচ্ছি, হবে না তো? লাস্ট ল্যাপে অর্থাৎ লাস্ট এক সপ্তাহে বাকিরা কি করবে? সব সার্টিফিকেট গুলো ওটা নিয়ে পড়বে, ওটা 40টা নিয়ে পাহাড় নিয়ে বসে পড়বে, পারবে না, খুঁজেই পাবে না। তার জন্য কি করতে হবে? একটা মোটা 12 নম্বর কি 14 নম্বর কি 16 নম্বরের বায়োলজি খাতা, এরকম একটা দুটো তিনটে খাতা হবে। বায়োলজি খাতা তেড়ে নিলাম, সেল স্ট্রাকচার চ্যাপ্টারের নাম দিয়ে দিলাম, পুরো বুলেট করে করে এই পয়েন্ট গুলো এখান থেকে তুলে ওখানে জমা করে দিলাম। তাহলে কি হলো? আর এই মেটেরিয়ালের আমার দরকার নেই, ভালো মেটেরিয়াল।
সাইড হয়ে যাও। কারণ মেটেরিয়াল থেকে আইদার তোকে এইরকম ভাবে দাগ দিতে হবে যেরকম ভাবে দাগ দেওয়াচ্ছি, এবার ওইভাবে দাগ দিলেও অতগুলো মেটেরিয়ালকে নিয়ে পড়ার একটা ট্রাবলসাম হবে। কিন্তু তুই যদি শুধু মেটেরিয়ালটা নিস, কোনটা পড়বো আর কোনটা বাদ দেবো এখানে কি আমি সব করছি, তাহলে কি পড়বো কি পড়বো না তখন বাঁচতে পারবো না। আর আগে থেকে আমি যদি না আন্ডারলাইন কালার বা কালার পেন্সিল দিয়ে বা হাইলাইটার দিয়ে করে রাখি হবে না। এবার করতে গিয়ে মেটেরিয়াল গুলো আরো মানে কুচকে মুচকে ভাঁজ হয়ে 1 বছর পরে চলে যাবে। তার থেকে বাবা একখানা খাতা নেবো, খাতায় 12 কি 16 নম্বর খাতায় এখানে যা যা আমি বলছি সেগুলোকে সব ওখানে তুলে দেবো। তাহলে কি হলো, ওখানে আমার কোশ্চেন রেডি হয়ে গেল। বোঝা গেল? এটা হচ্ছে কি হলো, ডেটা কালেকশন হলো। এর সঙ্গে একটা কি করব, ওই চ্যাপ্টারের ওইটুকুর মধ্যে নিজে কোশ্চেন ফ্রেমিং করব। নিজে কোশ্চেন ফ্রেমিং করব মানে কি, যে কোশ্চেন গুলো আমি করে করে বলছি যে এটা ম্যাচ দ্য ফলোইং হতে পারে, এটা কারেক্ট সেন্টেন্স হতে পারে, এটা এক কথায় আসতে পারে যে এটা ঠিক না ভুল কি সাল, যেরকম ভাবে সাজাতে পারো তুমি। এইটুকু চ্যাপ্টারের এইটুকু আজকে 5 পাতা যে আমি পড়াবো, এই 5 পাতার মধ্যে থেকে কতগুলো ভ্যারাইটি কোশ্চেন রেডি করতে পারবে। মনে করো তুমি এক্সামিনার, এটা যে কি ভালো কাজ দেয় আর কি উপকার হয় তোদের আমি বলে বোঝাতে পারবো না। তুই যখন নিজেকে এক্সামিনারের জায়গায় বসাবি, মানে তুই নিজে পরীক্ষক, অন্যের পরীক্ষা নিবি, তখন তোর মধ্যে কিন্তু সব সেই এগুলো জেগে উঠে, দৈত্য দানব গুলো, যে কত ভাবে প্যাচে ফেলতে পারবো। মানে যারা এক্সামিনার তারা কি করে, তারা তো দৈত্য দানব হয়ে যায়, যে একে প্যাচে ফেলবো, যত টাফ কোশ্চেন করবো। টাফ কোশ্চেন করতে গেলে কি হয়, একদম খুঁটিয়ে খুঁটিয়ে নিজে কোশ্চেন এক্সট্রাক্ট করছি মানে তো আমার নিজেরও বেরিয়ে আসছে। কিন্তু আমি এক্সামিনারের যখন মাইন্ডসেট নিয়ে পরীক্ষা দিতে বসবো, মানে কোশ্চেন করতে বসবো, তখন ওই মেটেরিয়ালের 59-64 যেখানে যা যা আছে একদম মাইক্রো লেভেলে খুঁজে খুঁজে আমি কোশ্চেন বানিয়ে দিলাম 50টা। তাতে কি হলো, ওই কোশ্চেনটা আর কারুর কাছে নেই, কেউ তৈরি করেনি ওইভাবে। ওই কোশ্চেনটা আমার অ্যাসেট হয়ে গেল, প্লাস তো আমি আমার ডেটা রেখে দিয়েছি। এবারে ওই কোশ্চেনটাই ক্লাসে আলোচনা হবে, তোর খাতাটা নিয়ে নেবো, তোর খাতাটা নিয়ে নেবো, ওর খাতাটা নিয়ে নেবো। এবার তোর থেকে 20টা কোশ্চেন ওদেরকে করবো, তোর থেকে ওদেরকে করবো। তাতে কি হবে, তোদেরও মধ্যে ভ্যারাইটিটা বাড়বে। কিন্তু তোর কোশ্চেন কতজন আনসার দিতে পারছে তুইও দেখতে পাবি, যে তোর কোশ্চেনে কতজন বোল্ড আউট হচ্ছে, বা ওর কোশ্চেনে তুই বোল্ড আউট হচ্ছিস কিনা, কে কত টাফ কোশ্চেন করতে পারবে রেডি। আরে তোরা প্রত্যেকে এক্সামিনার, মানে তোরা বাচ্চাদের কি পড়াতে গেলে পরীক্ষার কোশ্চেন রেডি করতে পারবি না? তা তোদের জন্য তো কেউ না কেউ মাথাবাজি করছে। সেই মাথাবাজিটা যখন তুই নিজে শুরু করে দিবি, তুই তখন বুঝতে পারবি যে কোথায় কোথায় ঢুকে গিয়ে আমাকে আটকাতে পারি, খেলতে পারি, জায়গাগুলোকে তোরও ডেরাইভ করা হয়ে যাবে। সেখান থেকে তুই যখন ওটাকে তুলে নিবি, তখন কিন্তু ওটা তোর অ্যাসেটস হয়ে গেল, যে এখান থেকে যদি কোনো কোশ্চেন করে আমাকে আর বোর্ড করতে পারবে না, কারণ এটা আমার কোশ্চেন করা হয়ে গেছে। বুঝতে পারলাম? তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে ডেটাগুলো তুলতে হবে। এই ডেটাগুলোর উপরে এবারে ম্যাচ দ্য ফলোইং স্টাইলে করতে পারি, আমি কি বলে ট্রু ফলস করতে পারি, স্টেটমেন্ট ট্রু ফলস করতে পারি, সিঙ্গেল করতে পারি, প্যারা করতে পারি। যে কোনো ভাবে কোশ্চেনটাকে করে আমাদের কাছে ঘুম পেয়ে যাচ্ছে, ওর ঘুমিয়ে পড়ছে, ঝোঁক এসে গেছিল। মানে এই যে আমি এত ইম্পর্টেন্ট ক্লাস নিচ্ছি তাতে ওর ঝোঁক আসছে ঘুমে, স্যার বলছে বোর, স্যারের কথা মানে এসে গেছে এসির হাওয়ায়, আস্তে আস্তে ঘুম। তাহলে বোর্ডে বোঝালে, এটাকে যদি আমি এত ইম্পর্টেন্ট প্র্যাকটিস বোঝাচ্ছি, টেকনিক বোঝাচ্ছি, সেখানে যদি ও বোর্ড হতো তো হয়ে গেছে। ব্যাপারটা কি বললাম বুঝতে পেরেছিস? বোর্ড ওয়ার্কে কি লাভ, মানে কি হয় বুঝতে পারছিস তো? মাথার উপর দিয়ে যাচ্ছে, নেবার ইচ্ছা নেই, এখানে ঘুম পেয়ে যাচ্ছিস। এত ইম্পর্টেন্ট ক্লাসে বসে বসে ঘুমোচ্ছে, মানে ঘুমের ঢুল এসে গেছে। আর একটু হলে আমি যদি না দেখতাম, ও যেত, ও কালকে ও যাবে, তোকে একা নয়, কেউ না কেউ যাবে। এই হচ্ছে তোদের এনার্জি লেভেল। একটা ফিজিক্সের ক্লাস সারাদিনে করে আউট হয়ে গেছিস, তাহলে এই ফিজিক্সের পরে কেমিস্ট্রির পরে বায়োলজি, একদিনে যদি 4টে ক্লাস যাবে, আর কিছু অস্তিত্ব থাকবে লাস্ট ক্লাসে? 1-2 ঘন্টার ফিজিক্স ক্লাস করেই হ্যাং, ঘুম পেয়ে যাচ্ছে, মাথা হ্যাং করে গেছে, আর মেমোরি কাজ করছে না। তাহলে এবারে যদি একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা বায়োলজি একদিকে দিয়ে কোথায় যাবি ভেবে দেখে নেই, তোদের ক্যাপাসিটি কইটুকু ভেবে দেখে নেই। বিরাট কিছু ক্যাপাসিটি নয়, এর মধ্যেই ঘুম পাচ্ছে ক্লাসে। অতএব এখন থেকে একটা মুহূর্ত যেটুকু ফ্রেশ টাইম আছে, ভালো এনথু পাচ্ছিস, খেটে নে, নইলে কিন্তু পরে পুরো খেটে যাবি। এখন না খাটলে পরে ঘাটবি। চল পরেরটা, এখান থেকে দেখ টানা নেমেছে। গ্যালিলিও, রবার্ট হুক থেকে শুরু করে লিউয়েনহেক, রবার্ট ব্রাউন, ওয়াগনার, দুচাদিন,
পার্কেলপি, স্লেইডেন, সুয়ান, হেলকিং, ফ্লেমিং, ওয়ার্ল্ডেভার, হার্ডউইক। স্যার এগুলো সব করতে হবে। আমি বলবো যদি 1 থেকে 100 এর মধ্যে বা 1 থেকে 500 এর মধ্যে র্যাঙ্ক করতে হয় সব করতে হবে। যদি মনে হয় যে স্যার 500 এর উপর আমি গেলেও চলে যাবে, তাহলে কয়েকটা ছেড়ে দিতে পারিস। আর যদি মনে করিস যে সরকারি কলেজে র্যাঙ্ক না হলেও চলবে, বাদ দিয়ে দিতে পারিস। কেন? কারণ 2, 3, 4 নাম্বারের ডিফারেন্সে সরকারি কলেজে র্যাঙ্ক আসবে যাবে। সরকারি কলেজে র্যাঙ্ক পেতে গেলে এখান থেকে যদি একটা আমি তো কোশ্চেনে ফেলবই, বিজ্ঞানী দেবো, সাল দেবো না বিজ্ঞানী দেবো, মতবাদ দেবো, দিয়ে ম্যাথ দা ফলোইং ফেলে দেবো, গল্প শেষ হয়ে যাবে। এবারে কোশ্চেনই আসবে দেখবি, সেখানে একটা সেন্টেন্স হয়তো বলবে এই মতবাদটি কার। আমি সেটা কি করি, একটা কোশ্চেনে 4টে ঢুকিয়ে দিই। বুঝতে পারলাম? একটা বিজ্ঞানী তার মতবাদ দিয়ে একটা জানা যায়, আমি 4টে বিজ্ঞানী আর 4টে মতবাদ দিয়ে দিলাম, তার মানে একটা কোশ্চেন থেকে আমি কতগুলো উত্তর পেয়ে গেলাম। ভুল হলে কি হলো, একটা যদি কম্বিনেশনে ভুল যায় তাহলে পুরো কোশ্চেনটাই ড্যামেজড। তাহলে আমি একটা প্রশ্ন থেকে 4টে করে, আমার সব কোশ্চেন আছে পড়া দেখলে আগের বছরে পাগল করে দিয়েছি। কি করেছি? সব ম্যাথ দা ফলোইং ফেলেছি। কেন? ম্যাথ দা ফলোইং ফেলে তোদের 20 নম্বরের পরীক্ষা নেবো বলেছি, 20টা কোশ্চেন করবো। 20টা কোশ্চেনে সব ম্যাথ দা ফলোইং দিয়ে দিয়েছি। তার মানে আমি কতগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি? 80টা কোশ্চেনের অ্যান্সার তুলে দিয়েছি। 4টে করে ম্যাথ দা ফলোইং ফেলে দেবো। বুঝতে পারলাম? এই লেভেলে এগোতে হবে, বাকিদের থেকে অনেক এগোতে হবে, তবে টেক্কা নেওয়া যাবে। এগুলোকে কি করবি, এগুলোকেও খাতায় আলাদা করে লিখে নিতে পারিস, মেটেরিয়ালে রাখবি না, ঠিক আছে? সাল দিয়ে আলাদা করে খাতায় লিখে নিবি। এরপরে দেখ, আমরা চলে যাচ্ছি কোষের আভ্যন্তরীণ বস্তুকে কি বলে। একদম সিম্পল কোশ্চেন হয়তো দিলে 1 নম্বরে, তাই বলতে পারছিস না। তোরা বায়োলজি পড়ে এসেছিস, কি সুন্দর। কোষের আভ্যন্তরীণ বস্তুকে প্রোটোপ্লাজম বলে। দেখ, কোষবাদ, প্রবক্তা এবং মতবাদে লেখা আছে। দাগ দে, লাইনে লাইনে কোশ্চেন দাগ দিয়েছিস। বাহ। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নিয়ে প্রোটোপ্লাজম গঠিত হয়, ঠিক আছে? কোষবাদ কাকে বলে? কোষবাদ কাকে বলে? বিভিন্ন কোষ নিয়ে যেটা হয় সেইটা, কিন্তু কোশ্চেনটা ওখানটা দাগ দিয়ে রাখতে পারিস। কোষবাদে একটা সংজ্ঞার হয়তো একটা পার্ট তুলে দিয়ে বলতে পারে এটি কার সাথে যুক্ত বা কার সঙ্গে সম্পর্কিত, সেরকম একটা দিতে পারে। কিন্তু আসল যেটা দেবে সেটা হচ্ছে কোষবাদের প্রবক্তা। কোষবাদের প্রবক্তা কারা কারা? এই যে দুজন, তাদের নাম এবং তাদের সাল। একজন হচ্ছে ম্যাথিয়াস জেকব স্লেইডেন, একটু আগে পড়ে এলাম। আর একজন হচ্ছে জীববিজ্ঞানী থিওডর সোয়ান। বিজ্ঞানী, জীববিজ্ঞানীর নাম, সাল আর তার মতবাদ দিয়ে 2 থেকে 3টে কোশ্চেন আসবেই আসবে, প্রত্যেকবার আসতেই হবে, ঠিক আছে? একটা কোশ্চেন এলেও মারাত্মক, ওই একটা কোশ্চেনে দেখবি 100টা র্যাঙ্ক ঢুকে যাবে। বুঝতে পারলাম? চলো, আচ্ছা, এবারে হচ্ছে এদের যে মতবাদ স্লেইডেন এবং সোয়ানের, তাতে কি কি বিশিষ্ট মানে বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীদেহ দিয়ে কোষ গঠিত হয়, জীবনের এককে কোষ বলে। কিন্তু সব থেকে যেটা বড় জিনিস সেটা দেবে ওই ম্যাথ দা ফলোইং এ, পূর্বতন মাতৃকোষ থেকে নতুন অপত্য কোষ সৃষ্টি হয় এবং কোষ বিভাজন দ্বারা জীবের বৃদ্ধি ও জনন ঘটে। এখানটা কারোর বুঝতে অসুবিধা আছে? নেই? তাহলে এখানে এবার একটা কোশ্চেন হতে পারে, এটা আধুনিক কোষবাদ না এটা আদি কোষবাদ? বলো। তাহলে আধুনিক কোষবাদের বৈশিষ্ট্যগুলো কি কি? আমি একটা বৈশিষ্ট্য লিখে দিয়ে লিখতে পারি, এটা জন স্লেইডেনের মতবাদ, নাকি এটা হচ্ছে আমাদের রুডলফ ভার্চাউ এর মতবাদ। রুডলফ ভার্চাউ হচ্ছে আধুনিক কোষবাদের মতবাদের প্রবক্তা, আর আমাদের স্লেইডেন আর জেকব থিওডর সোয়ান এরা কোন আদি কোষবাদের মতবাদের প্রবক্তা। তাহলে আদি কোষবাদের মতবাদের প্রবক্তার যে পয়েন্টগুলো আছে আর আমাদের যেটা আধুনিক মতবাদের কোষবাদের এগুলো আছে বৈশিষ্ট্যগুলো, আমি যদি এইখান থেকে একটা তুলে দিই, সেটা হচ্ছে যে কোন জীবের বিশেষ ধর্ম ও জীবের বিশেষ কোষের উপর নির্ভর করে আধুনিক কোষবাদের মতবাদ না স্লেইডেনের সোয়ানের কোষবাদের মতবাদ। বোঝা গেল? তাহলে এখানে প্রত্যেকটা আমাকে রাখতে হবে। কোষবাদের ব্যতিক্রম কোথায় ঘটে? প্রোটোবায়োটিয়া আর অন্তর্গত ভাইরাস, ভাইরয়েডস এবং প্রিয়ন্স। তাহলে আমরা যদি লিখি কোষবাদের ব্যতিক্রম দেখা যায় প্রিয়ন্সে, না প্রোটোবায়োডে, না ভাইরাসে, না ভাইরয়েডে, সবগুলোই হবে। বোঝা গেল? গুড এনাফ। তাহলে এরকম ভাবে নিজেরা কোশ্চেন রিলেট করে তৈরি করে আনসার গুলোকে জেনারেট করবে। তারপরে হচ্ছে কি
ভাউকেরিয়া জাতীয় শৈবাল, রাইজোপাস ও মিউকার জাতীয় ছত্রাকের দেহকোষ বহু নিউক্লিয়াস যুক্ত কোষ কে? তাহলে ভাউকেরিয়া জাতীয় শৈবাল বা রাইজোপাসও হতে পারে, মিউকারও হতে পারে। বুঝতে পারলাম? গুড এনাফ। আর এটা হচ্ছে সেই ছোটবেলার কোশ্চেন, ব্যাকটেরিয়া একটি কোষ কিন্তু ভাইরাস কোষ নয় কেন? বোঝা গেল? এর মধ্যে কারণ হচ্ছে ভাইরাসের প্রোটোপ্লাজম ও অর্ধভেদ্য বা নির্বাচিত ভেদ্য পর্দা নেই এবং পোষক কোষ ছাড়া ভাইরাস বিভাজিত হতে পারে না। এর জন্য ভাইরাসকে সজীব ও অজীব বস্তুর মধ্যবর্তী দশার বস্তু বলা হয় এবং সমস্ত ভাইরাসকে অকোষীয় পরজীবী বলে আখ্যা দেওয়া হয়। কোনো ডাউট আছে এটার মধ্যে? সিম্পল অ্যাজ দ্যাট। এবারে চলে এসো এখান থেকে এককোষী জীবের সব জৈবনিক কার্যকলাপ একটি কোষের মধ্যে দেখা যায়, কিন্তু বহুকোষী জীবের ভ্রূণদশায় কোষের বিভেদীকরণের ফলে বিভিন্ন কোষগুচ্ছ ও বিভিন্ন অঙ্গ গঠন করে। একদম সেকেন্ড লাস্ট লাইন অফ দা পেজ। পেজিস কোথাও বুঝতে অসুবিধা হলে আমায় বলবি যে স্যার বুঝতে পারলাম না। কোষ কাকে বলে? বল। তারা নাকি তারা কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ি 11 12 পাস করেছিস, কি দুর্গতি। দেখ ফার্স্ট লাইনে লেখা আছে, এটা বাচ্চা ছেলে 7 এ জিজ্ঞেস করবি বলে দেবে। বল কোষ কাকে বলা হয়? বল লেখা আছে, দেখ দেখে বল। কোথায় দেখছিস? ওই পেজটাই দেখছে, দেখ ওই পেজটা এদিক দিয়ে ঘুরে ওই দিকে দেখছো, ঘুম এখনো কাটেনি গো। এই যে এইখানটা এই দোলটা হচ্ছে ওই পেজটাই, এই পেজে উল্টে দিয়ে একবার এদিক দেখছে একবার ওদিক দেখছে। কোথায় নিয়ে যাবো আমি? দেখ কাকে বলে কোষ? কাকে বলে কোষ? ডাক দিয়ে দাও। কোষ দেহ কাকে নিয়ে গঠিত? কোষ পর্দা ও প্রোটোপ্লাজম। কোষকে সুরক্ষিত করে কে? আর প্রোটোপ্লাজমকে ধারণ করে না? করে তো। তাহলে শুধু বললি কেন ওটা? বোঝাতে পারলাম? তাহলে একটা বললি আর পরেরটা বাদ দিলে হবে না, পুরোটাই যাবে। প্রোটোপ্লাজমকে কোষের জীবন বলা হয়। কেন বলা হয়? প্রোটোপ্লাজমের দুটি অংশ কি? সব দাগ দিয়ে দাও। নিউক্লিয়াস কোথায় অবস্থান করে? ক্রোমোজোমের মধ্যে কে থাকে? সাইটোপ্লাজমের যে বিভিন্ন কোষাঙ্গগুলো থাকে সেগুলো কি কি? আমরা 4টে লিখে দেবো, তার বা 5টা লিখে দেবো, একটা এক্সট্রা দিয়ে দেবো, তাহলে আমাকে 6টাই মনে রাখতে হবে। কি কি থাকে বল? বোঝাতে পারলাম? প্রত্যেকটা মুখস্থ করতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে কোষাঙ্গাণু এবং উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ বিভিন্ন প্রকারের হয়। যেমন উদ্ভিদ কোষে কি প্লাস্টিড থাকে না থাকে না? উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে না থাকে না? প্রাণী কোষে থাকে না। দাগ দিয়ে দাও। লাইনে লাইনে, একে বলে লাইনে লাইনে কোশ্চেন। এতক্ষণে বোধহয় গোটা 30-40 কোশ্চেন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কে করবে? 2 পাতা থেকে 30-40। থিওরিতে কি এটা পড়ানো যাবে? গোটা গোটা বলে দেবে। খুঁচিয়ে খুঁচিয়ে কোশ্চেন সন্না মেরে মেরে তুলতে হবে। লাইন লাইন থেকে কোশ্চেন উঠবে, সেই লাইনের মেটেরিয়াল করে দিচ্ছে। অতএব এর একটা লাইন ছাড়া যাবে না, কিছু লাইন ছাড়া। অতএব এখান থেকে কি কত কোশ্চেন জেনারেট করতে পারবে সেই তত মাইলেজে এগোবে। বুঝতে পারলাম? পরেরটা কোথায় যাচ্ছি? তাহলে প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে যা উদ্ভিদ কোষে থাকে না। আবার একটা হলো কি, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে যা প্রাণী কোষে থাকে না। আবার প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে যা উদ্ভিদ কোষে থাকে না। এই বুঝতে পারছিস? পিঙ্কি ঘোড়ায়। হ্যাঁ স্যার। ধন্যবাদ। এবারে হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। জটিল কোষ না সরল কোষ? ইউক্যারিওটিক কোষ। এটা কেমন বলতে পারলি? যদি এটা সরল জিজ্ঞেস করছে সাথে ওটা জটিল জিজ্ঞেস করবে, কিন্তু যদি এটা অপটা জিজ্ঞেস করতাম তখন আর জটিল করে সরল ভুলিয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, সব ট্যালেন্টেড। হ্যাঁ, আচ্ছা, সালোক সংশ্লেষ করতে পারে যেসব কোষ তাদের কি কোষ বলে? স্বভোজী না পরভোজী? আচ্ছা, যারা পারে না তাদের পরভোজী।
আচ্ছা, বিজ্ঞানী হাসিনের মতে জীবনের ভৌত ভিত্তি কি বলতো দেখি? কেউ পারবি না, দেখে বলে দেবে তাড়াতাড়ি হচ্ছে। আরে কোথায়? প্রোটোপ্লাজম। দেখ, কোষ পর্দা দিয়ে ঘেরা কোষের ভিতরের সব সজীব গোলরীয় বস্তুকে একসঙ্গে প্রোটোপ্লাজম বলে। বিজ্ঞানী হাসলের মতে প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। ভরাই, বুঝতে পেরেছিস তো? বেরিয়ে গেছে না নেট কাট হয়ে গেছে? ঠিক আছে, ভয় পেয়ে গেছে, দেখতে পাচ্ছে না। সজীব কোষের পুষ্টি, ক্ষরণ, রেচন, উত্তেজনা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্ম প্রোটোপ্লাজমই নিয়ন্ত্রণ করে। দাগ দিয়ে দাও। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নিয়ে প্রোটোপ্লাজম গঠিত হয়ে গেল। এবারে হচ্ছে প্রোটোপ্লাজমের রাসায়নিক গঠন। বলতো প্রোটোপ্লাজমে কি কি থাকে? এতদিন তো 11-12 পড়ে এসেছিস, দেখে দেখে বলছিস কেন? তোরা তো সব একটা সরস্বতীর বরপুত্র, না দেখে বল। না দেখে বললি? ও লাভলি। তারপরে অজৈব পদার্থ কি কি থাকে? হ্যাঁ বল বল, দেখে দেখেই বল। এগুলোর প্রত্যেকটা মগজে ধোলাই করতে হবে। একটা পয়েন্ট আউট করে দিলে বা একটা নিয়ে বলবে এটা কি থাকে, থাকে না, থাকে না থাকে না। তুমি কত জানো তোমাকে জানার জন্য 4 পাতায় আমি বোল্ড করে দিচ্ছি। কতগুলো কোশ্চেন হলো এখানে, বুঝতে পারছিস? হ্যাঁ, 70 টাকা 4 পেজে, 5 পেজেতে তো আমি 100 ঠেকিয়ে দেবো। আচ্ছা বল, প্রোটোপ্লাজমের প্রধান মৌল কি কি? যেসব মৌল প্রোটোপ্লাজমে বেশি থাকে তাদের কি বলে? তাহলে ফসফরাস ম্যাক্রো এলিমেন্ট না হচ্ছে আমাদের ট্রেস এলিমেন্টস? আচ্ছা, তাহলে প্রোটোপ্লাজমের সূক্ষ্ম মৌল কারা? তারা কারা? বলছে দেখ, রকেটের মতন বলে দিল সব। মলিবডেনাম, বোরন, ম্যাঙ্গানিজ, কপার, অ্যালুমিনিয়াম, কোবাল্ট। বুঝতে পেরেছিস? ট্যালেন্ট, ট্যালেন্ট, এরকম ভাবে ট্যালেন্টে উত্তর দিতে হবে। আচ্ছা, তুই দেখে বললি? হ্যাঁ, আমি না দেখে বললি। আচ্ছা, এবারে দেখো রেটিকুলার মতবাদ কে দিয়েছে? রেটিকুলার থিওরি ফরম্যান কবে? 1784। প্রোটোপ্লাজম সূক্ষ্ম জালকের মতন এই প্রকৃতির প্রোটোপ্লাজম নার্ভ কোষে দেখা যায়। ফাইব্রিলার মতবাদ, গ্র্যানুলার মতবাদ, অ্যালভিওলার মতবাদ, কোলয়েড মতবাদ। 4টে মতবাদের 4টেই মতবাদ আসবে। ডান দিকে দেবে মতবাদ, বাঁ দিকে দেবে বিজ্ঞানীর নাম বা মতবাদের নাম। ম্যাচ দ্য ফলোইং। 5টা আছে, সরি, হ্যাঁ 5টাই দেবে। 5টাই মতবাদ, বাঁ দিক ডান দিক। বোঝা গেছে? ম্যাচ দ্য ফলোইং। আমি এবারে তোদের যেদিন জিজ্ঞেস করবো সেদিন কি করবো? আমি বলবো দেখে দেখে রেটিকুলার লেখ আর এপাশে ডান দিকের গুলো লেখ, তবে তো পড়া ভালো। আবার অপশন দেওয়ার কি আছে? অপশন দিয়ে তো ওটাই দিয়ে দেবো, ABCD আমি ঘেটে দেবো, সে তো আরোটা। সে তো কোশ্চেন যখন করে পরীক্ষা নেবো তখন তো সেটা হচ্ছে ডাইরেক্ট তোকে অ্যান্সার দিতে হবে। আমি এখানে তোকে ডেকে বলবো তুই লেখ রেটিকুলার মতবাদটা, তুই এখানে লেখ ফাইব্রিলার মতবাদটা। হ্যাঁ, মতবাদটা লেখ, বা এইটা বললাম এটা কি তুই বল। এবার আমি বলে দিলাম এখান থেকে গ্র্যানুলার মতবাদ, যেটা হচ্ছে প্রোটোপ্লাজম জীবন্ত দানা সহযোগে গঠিত। এটা কার মতবাদ? তাহলে ডান দিকে লিখে দিতে হবে। বুঝতে পারলাম? এইভাবে পড়াশোনাকে তৈরি করতে হয়, তবে এই সমস্ত পরীক্ষার জন্য এগোতে পারিস। আচ্ছা, এখানে দেখ কোলয়েড মতবাদে তরল বা অবিচ্ছিন্ন দশার আগে দেওয়া আছে সূক্ষ্ম কণিকার সাইজ গুলো। সেই সাইজ গুলো কিন্তু করে নিবি ব্যাস যুক্ত। বুঝতে পেরেছিস? কারণ এটা হচ্ছে লাস্ট 80% পাওয়ার জন্য এইরকম অফবিট কোশ্চেন, যেটা স্যার এটা আসতে পারে না, সেটাই পরীক্ষায় আসে। তো যেটা ভেবে যায় স্যার এটা আসবে না, ওটাই এসে যায়। একটা দুটো ওরকম এসে যায়, ওটা কাদের জন্য দেওয়া থাকে? ইয়েস বস। আর ওই কোশ্চেনের আনসার যে করবে, কোশ্চেনের ফ্রেমিং কি রকম করে হয় একবার দেখিয়ে দিই, দাঁড়া ভালো করে দেখ। এরাও খুব চালাক। প্রথম 40টা কোশ্চেন করবে, প্রায় 90 জন পারবে, একদম ইজি। আরে ইজি, সবাই দিয়া ফাটিয়ে দিয়েছি স্যার, জেনবাস ফাটিয়ে দিয়েছি। 40টা কোশ্চেন সবাই মাঝে যে কোনো পরীক্ষায় থাকে।
প্রথম যদি 100টা কোশ্চেন, 40টা কোশ্চেন সবাই পাচ্ছে, 40 সবাই পাচ্ছে। এরপরে 50 থেকে 60 এখানে এসে নামবে 70 জন, ঠিক আছে। তারপরে 60 থেকে 80 এক ধাক্কায় নেমে যাবে এটা 60-এ। তারপরে 80 থেকে 90 এটা এক ধাক্কায় ড্রামাটিক্যালি পড়বে 10 জন, তাই হয়তো রে? হ্যাঁ, আর এই 90 থেকে 100 একেবারে ড্রাস্টিক্যালি নেবে 1 কি 2, আনসার করতে পারবে। এই সেগমেন্টে তোমাদের কিন্তু ঢুকতে হবে। এইটা হচ্ছে র্যাঙ্কের সেগমেন্ট, এটা টপারদের সেগমেন্ট। কিন্তু এই যে 60 থেকে 10-এ নেমে যাবে, 80 পর্যন্ত মোটামুটি 60 জন টেনে তুলে দেবে, 70 তো পুরো, 90 তো, 40 তো ছেড়ে দাও, 40-এ কোনো জায়গায় নেই। 50 থেকে 60 মোটামুটি 70 জন মেরেই দেবে। এবারে যখন সব নিট ফিট ঘেটে আসবে, সেটা 60 থেকে 80 তুলবে এইখানে 60 জন। কিন্তু তারা এসেও কিন্তু র্যাঙ্কে স্টে করতে পারবে না। র্যাঙ্কে স্টে জায়গা কোনখানের ঘর? 80 থেকে 90-এর ঘর। সেখানে কজন বসে আছে? 100 জনের পরিপ্রেক্ষিতে আমি এটা বললাম। তার মানে 80 আর 90 পাওয়া মানে 10টা কোশ্চেনের মধ্যে 2টো মাত্র ছাড়া যেতে পারে, বুঝতে পারলাম? অতএব এই সেগমেন্টের বাদে কিন্তু কেউ র্যাঙ্কে থাকবে না বন্ধু। 40টা পেরেছি তো স্যার, এখানে পরীক্ষা দিচ্ছি স্যার, 140 পাচ্ছি তো স্যার, ঘন্টা হবে। 140 পেলে ঘন্টা হবে, জাস্ট ঘন্টা। 50 পাচ্ছি তো স্যার, 60 পাচ্ছি তো স্যার, কোনো লাভ নেই, ওটা কেউ র্যাঙ্ক দেবে না। স্যার 70 পাচ্ছি তো, র্যাঙ্কের কাছাকাছিও নেই। 60 থেকে 80 হচ্ছে র্যাঙ্কের কাছাকাছি নেই। এবছরে কাট অফ গেছে, আগের বছরে 85, 80-র ওপর থেকে প্লাস 80, মানে যেটা লাস্ট হয়ে গেছে 80 প্লাস জেনারেল ক্যাটাগরিদের জন্য। এখানে এসসি এসটি ওবিসি কে আছিস? কেউ নেই, সবকটা জেনারেল। তোর এসসি আছে, তুই হয়তো এই 60 থেকে 80 ক্যাটাগরিতে ঢুকতে পারবি। বাদ বাকি জেনারেল কোনো জায়গায় নেই, 50, 60 থেকে 80 কোথাও নেই। এবছরের রেজাল্ট দেখেছিস? নিটে কাট অফ জেনারেলে 580, এসসি এসটি ওবিসি সব ওদিকে ছেড়ে দে। টোটাল কাট অফ এসছে 600-র ওপর, 720-তে 650-এর ওপরে, 650 থেকে 635 পর্যন্ত কাট অফ গেছে। তাহলে জেনারেলের কাট অফ, এমনি এসসি এসটির কাট অফ এসছে অনেকটা নিচের দিকে, 350-400 কাছাকাছি এসছে। আমার কাছে লিস্ট আছে, আমাদের এতে দেওয়া আছে, পেজে দেখে নিবি। আজকে তোদের গ্রুপে দিয়ে দেবো আজকে পুরো নিটের জিস্ট, বুঝে নিবি। এই সেগমেন্ট ছাড়া কিন্তু র্যাঙ্কের আশা করবি না। যাই হোক, পরের বারটায় চলে চল। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর বাদে কোষ পর্দা ও কোষের সম্পূর্ণ অংশকে একত্রে কি বলে? জানতিস তো? এটা মনে ছিল তো? জানতিস, মনে ছিল তো? তাহলে তো অর্ধেক পথে এগিয়ে গেছিস। যতটা মনে রেখেছিস ততটাই এগিয়ে গেছিস। দুটি উপাদান দিয়ে সাইটোপ্লাজম গঠিত, কি কি বলতো? পড়ছিস এখন, জিজ্ঞেস করছি, উত্তর দিবি তো। তোর সাইটোসোল, হাইলোপ্লাজম, দুটো, এই দুটোই তো। ছাগল মানে আর গাছে বলি? আরে ছাগল দেখ, সাইটোসোল আর হাইলোপ্লাজম একই জিনিস। তাহলে ওটা তো নয়, বা মানে তো একই জিনিস রে বাবা। তাহলে আর একটা কি? ট্রোফোপ্লাজম। হ্যাঁ, দুটো, তার মধ্যে একটু হচ্ছে দুটো নাম আর একটু হচ্ছে আলাদা নাম। বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছিস কিরে? ওটা ঢুকেছে? ওর বোঝাই করে দেবো না, না ইগোতে লাগলো, ইগোতে হার্ট হয়ে গেছে, ইগো হার্ট হয়ে গেছে। ক্লাসে কোনো ইগোটা ওই দরজার বাইরে রেখে আসবে। মেনলি আমার ক্লাসে তো ইগো দরজার বাইরে, সবাইকে বলে দিচ্ছি, নইলে তো ঘুম পেয়ে যাবে। ঘুমন্ত সব এরা হচ্ছে ঘুমন্ত অগ্নিরোগী। এরা আন্ডার এস্টিমেট করতে নেই। যারা ঘুমোয় তারা কিন্তু আসলে ভলক্যানো, দিনের শেষে তারা কিন্তু স্লিপিং ভলক্যানো। দেন at the end of the day they be wrap করছে, ইয়া 80-90 সব মক টেস্টে পাবে। এখন একটু ঘুমিয়ে নিচ্ছে। ঘুমন্ত বলে কি আগ্নেয়গিরি নয়? তুমি এরকম বলতে চাইছো? চলো আবার, এক্টোপ্লাজম কাকে বলে এবং এক্টোপ্লাজমের বৈশিষ্ট্য কি? প্রোটোপ্লাজমের মধ্যে যেটা অদানাদার অংশ এক্টোপ্লাজম, দানাদার অংশ মানে দানাদার যেটা সেটা হচ্ছে এন্ডোপ্লাজম। এক্টোপ্লাজম, এন্ডোপ্লাজম
বুঝে গেছো? দাগিয়ে দাও, আন্ডারলাইন করে দাও, খুব ভালো। আচ্ছা, এদের কাজ যে কোনো একটি কাজ দিয়ে জিজ্ঞেস করতে পারি এটি কার কাজ, অত সবকটা কাজেই দাগ লাগাও। আচ্ছা, এবারে ট্রোফোপ্লাজম, যেটা আগের বারে বললাম সাইটোপ্লাজমীয় বস্তু, সেটা দেখে নাও। কি হয়, এটা হচ্ছে মেইনলি সাইটোপ্লাজমে থাকতে থাকা সমস্ত কোষাঙ্গাণু অজীবীয় বস্তু সমগ্র একসঙ্গে ট্রোফোপ্লাজম বলে। সাইটোপ্লাজম এক প্রকারের কোলডীয় তরল, যার মধ্যে দুটি অবস্থা বিদ্যমান। কি কি অবস্থা? দেখো দেখো, অবিচ্ছিন্ন বিস্তৃত দশা, জলের অণু নিয়ে তৈরি, এবং বিচ্ছিন্ন বিস্তৃত দশা, প্রোটিন, স্নেহ পদার্থ, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি কোলয়েড কণা নিয়ে গঠিত। তাহলে এখানে জিজ্ঞেস করতে পারে বিচ্ছিন্ন দশার এলিমেন্টস গুলো কি কি, আর তোর অবিচ্ছিন্ন বিস্তৃত দশার উপাদানগুলো কি কি। ঠিক আছে, এরপরে দশা পরিবর্তন। দশা পরিবর্তন কেন হয় না, জলের পরিমাণের তারতম্য হওয়ার ফলে সাইটোপ্লাজম কখনো আঠার মতন জেলি আকার ধারণ করে। অর্থাৎ এই যে দশা পরিবর্তন হয়, কার জন্য হয়? সাইটোপ্লাজমের দশার পরিবর্তন কার জন্য হয়? জলের পরিমাণ তারতম্য হওয়ার জন্য আমাদের জেলি হয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের দশা পরিবর্তনের কারণ। আচ্ছা, এবারে যখন এই ভিসকোসিটি অর্থাৎ সান্দ্রতা বাংলায় বলে, সাইটোপ্লাজম কিছুটা আঠালো হয়ে যায়। কার জন্য আঠালো হয়ে যায় না, যখন কোলয়েড অণুগুলি পারস্পরিক আকর্ষণ করে। তাহলে কোলয়েড অণুগুলোর কি পারস্পরিক আকর্ষণ ক্ষমতা আছে না নেই? কোশ্চেনটা ব্যাখ্যা ভাবে দিলাম, বুঝতে পেরেছিস? তার মানে অণুগুলোর যে আকর্ষণ ক্ষমতা, সেই আকর্ষণ ক্ষমতা থেকে ভিসকোসিটির জন্ম হয়, এবং তার জন্যই কি হচ্ছে না, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কোলয়েড অণুগুলো একে অপরকে নিজেদের প্রতি একে অপরকে টানছে, যেটাকে আমরা সান্দ্রতা বলি। এই সান্দ্রতা হবার কারণ কি বল? তাপ, তড়িৎ, রাসায়নিক, দেখতে পাচ্ছিস? আচ্ছা, স্থিতিস্থাপকতা কাকে বলে? বাহ্যিক উদ্দীপনা সরিয়ে নিলে সংকুচিত বা প্রসারিত সাইটোপ্লাজম আগের অবস্থায় ফিরে আসে। কিরকম বলতো? হাতে কারেন্ট মারবি বা ছেঁকা দিবি, কি হয়? সংকুচিত প্রসারিত হয়। ধীরে ধীরে হিলিং করলে ঠিক হয়ে যায়। বুঝতে পারলাম? এখানে কারেন্টের শক দে, তড়িৎ দে, তাপ দে, কাগজ তো নিজের দেহে এক্সপেরিমেন্ট কর না, দিলে পরেও দেখবি ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, চলন। সাইটোপ্লাজমের কত রকমের চলন হয়? ব্রাউনীয় চলন মানে কি? ব্রাউনীয় চলন কি সরলরৈখিক না? তাহলে কোশ্চেন ওখান থেকে ঘোরাতে পারি যে ব্রাউনীয় চলনের বৈশিষ্ট্য সরলরৈখিক। সেন্টেন্সটি রাইট অর রং? এখন তো বলছিস না, মেটেরিয়ালটা যখন 2 মাস হাওয়া হয়ে যাবে তখন কি হবে সেটা চোখে দেখে তো এখন এরকম খুলে দিলে তো খুঁজেও দিয়ে উত্তর দিতে পারবি না। তারপরে হচ্ছে তাহলে সাইটোপ্লাজমের সান্দ্রতা কমে গেলে ব্রাউনীয় চলন বেড়ে যায়, এটাও একটা পয়েন্ট। সেন্টেন্স দিয়ে রাইট অর রং? বুঝতে পারছিস? বল স্যার, বুঝবার আর আছে কি, শুধুই তো মাথায় রাখার আছে। সাইটোপ্লাজমের নির্দিষ্ট পদে স্বাভাবিক চলনকে আবর্তন বলে। আবার আবর্তন কত রকমের হয়? রোটেশনের বৈশিষ্ট্য কি আর সার্কুলেশনের বৈশিষ্ট্য কি? বোঝা গেছে? হ্যাঁ বলো। গহ্বরকে কেন্দ্র করে সাইটোপ্লাজম যখন চলে, আর যখন অনেকগুলি গহ্বরকে ঘিরে চলে, তখন কি বলা হয়? সার্কুলেশন। বোঝা গেল? আচ্ছা, এবারে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম থাকে, এবং ক্রোমোজোমের ভিতরে বৈশিষ্ট্য বহনকারী জিন অবস্থান করে। প্রোক্যারিওটিক নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা থাকে না থাকে না? থাকে না। নিউক্লিয়াস বলতে কি বোঝায়? দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ কে বোঝায়, তাই তো? ইউক্যারিওটিক ক্রোমোজোমে ডিএনএ এর সাথে আর কে থাকে বাবা? কি উত্তর দিচ্ছিস তোরা? ইটস আ মাইন্ড ব্লোয়িং। মানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কোশ্চেন করে করে হাঁপিয়ে যাবে, তোদের উত্তর দেওয়া থামছে না। প্রত্যেকটা রাইট অ্যান্সার দিচ্ছিস। কিরকম হয় ভাব, এরকম যদি হয়, হ্যাঁ কি ক্রিটিক্যাল কোশ্চেন, সব আনসার এসে যাচ্ছে। এইটা যদি শুধু মাথায় থাকে কি হবে ভেবে দেয়। এইটা এই যেরকম কাগজে দেখে বলে দিচ্ছি ঝটপট, শুধু এটা মনে রাখতে হবে, হয়ে যাবে উত্তর চটপট, তাই তো রে? বাবা বাবা, কি উত্তর দিচ্ছিস, আটকাবো কোথা থেকে ভেবে পাচ্ছি না। বল, সবাক শোষণকারী প্রথমে বায়ুমণ্ডলে কেন অবাধ শোষণকারী এককোষী জীবের উৎপত্তি ঘটে বলতে পারবি?
যদি কোশ্চেনটা এরকম দেয়, দিয়ে কয়েকটা কারণ দিত। বলতো দেখি কেন? খুঁজে পাসনি? সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না। খুঁজে পেয়ে গেছে। তাহলে এইটা কোশ্চেন হতে পারে, কি কোশ্চেন হতে পারে, যে অবাধ শ্বসনকারী এককোষী জীবের প্রথম উৎপত্তি হয় কেন? কেন মানে আমাদের সবাধ শ্বসনকারী এককোষী জীবের উদ্ভিদ ঘটেনি, অবাধ শ্বসনকারী এককোষী জীবের প্রথম উৎপত্তি ঘটেছিল? তার কারণ হচ্ছে তখন বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না। ঠিক আছে? আচ্ছা, এবারে কোষ, এককোষী জীব, বহুকোষী জীব হয়ে গেল। এককোষী জীব খুবই জটিল এবং উন্নত, তাই তো রে? তাহলে না, আর আমি হ্যাটাং বিশাল কোশ্চেন করি, রাইট রাইট রাইট, একটাতে 4টি রাইট দিয়ে দেবো, তখন দেখলে। তাহলে কি হবে? এককোষী জীব খুবই সরল এবং অনুন্নত, এদের প্রোক্যারিওটিক কোষ বলে। প্রোক্যারিওটিক কোষের দুটো উদাহরণ দিন, আমি দেখছিস কেন? দেখ তো, একটা উত্তর দিয়েছে না দেখে, দেখতে গেছিল, আমি যেই বলেছি চোখটা তুলে নিয়েছি, অ্যামিবা অ্যামিবা হলো, রাইট হলো। ওই তো ওই লীলাবো ব্যাকটেরিয়া, সবুজ শৈবাল, লীলাবো ব্যাকটেরিয়া, ওই তো খালি অ্যামিবা, খালি বারবার কি আছে? এটা হচ্ছে ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল। আর ইউক্যারিওটিক কোষে হচ্ছে তোর অ্যামিবা, ক্লাইডোমোনিয়াস, উর্গোনিয়াম, প্যাটাপ্যারাসিসিয়াম, তাই তো রে? ঢুম করে বলে দিলি অ্যামিবা, ওদের সব একই স্যার। হ্যাঁ, ওইগুলো সবই তো একই খিচুড়ি নাম, যার সঙ্গে যারটা লাগিয়ে দিলেই হলো। ওই দেখতে গেছিল, অ্যামিবা, অ্যামিবাটা বেশ ভালো লাগে না, বলতে ভালো লাগে, অ্যামিবা। বোঝা গেল? আচ্ছা, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হ্রাস হয়। কি রে ওই লাস্ট বেঞ্চ, ওই কি নাম? অরণ্য, অরণ্য বল, অরণ্য। হয়ে গেছে, গল্প শেষ। বল, তুই বল। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হ্রাস পায়। কোথায় লেখা আছে? বার করে দেখ। প্রতিকূল পরিবেশে টিকে থাকার উপায় ও ক্ষমতা থাকে, পরিবেশে অভিযোজন ক্ষমতা প্রচুর হয়। ঠিক আছে? আবার এগুলো হচ্ছে কি এককোষী জীবের এককোষীয়তার সুবিধা। ঠিক আছে? আবার এককোষী জীবের বা এককোষীয়তার অসুবিধাগুলো কি কি দেখ? এদের আত্মরক্ষা ক্ষমতা কম থাকে, আন্তঃকোষীয় পাচনের সময় কোষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, পরিবেশে টিকে থাকার জন্য বংশবৃদ্ধির হার অনেক বেশি, সংবেদী অঙ্গ না থাকায় পরিবেশের পরিবর্তন সহজে বুঝতে পারে না, এবং জলীয় মাধ্যম ছাড়া এরা বেঁচে থাকতে পারে না। প্রত্যেকটাকে আন্ডারলাইন আন্ডারলাইন আন্ডারলাইনের খাতায় তোলা, খাতায় তোলা। বুঝতে পেরেছিস সবাই? আচ্ছা, এবারে দেখ, বলতো বহুকোষী উদ্ভিদ কারা কারা হয়? বহুকোষী উদ্ভিদ তো মানুষ হয়। এ পুরো তার কেটে গেছে। বললাম বলতো বহুকোষী উদ্ভিদ কারা কারা হয়? আমরা মানুষ। বহুকোষী উদ্ভিদ হ্যাং হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, ফরম্যাটিং করতে হবে, ফরম্যাটিং করতে হবে। ওই ওর বাবা হ্যাং করে গেছে। তাহলে বহুকোষী প্রাণী বলে দিল, মানুষ ব্যতি রেখে বলুন, তখন গল্প শেষ, মানুষের শেষ হয়ে গেলে হয়ে গেল, এইভাবে বলতে হবে। তো ওটাই তো হয়ে গেল। তুই যে গরু ছাগল বলছিস সেটাই তো মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী দিয়ে দিয়েছি তো, গোটা মেরুদণ্ড আছে তো, হয়ে গেল। এককোষী জীবের মতো দ্রুত বংশবিস্তার করতে পারে না বহুকোষী জীব। বহুকোষীয়তার অসুবিধাগুলো কি কি পড়ে নিবি। আচ্ছা, এই অবধি আমি পড়া দিলাম। এইটুকু মধ্যে এই 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 মেটেরিয়ালটাকে যদি কেউ আরেকটু এগিয়ে যেতে পারিস, আরেকটু এইভাবে এগিয়ে যাবি। যদি না পারিস, এইটুকুই তোরা কি করবি, খাতায় আগে তুলবি। বোঝাতে পারলাম? প্রত্যেকটা কোশ্চেন আনসার দাগ দিয়ে নিবি। এবারে আমি নেক্সট কাল বাদ পরশু, আজকে কি বার? মঙ্গলবার, একদিন সময় দিই, বুধবার, হ্যাঁ, বৃহস্পতিবার না শুক্রবার, কবে? তাহলে কি ফিজিক্স ক্লাসের পরে পড়বি নাকি আবার একদিন আসবি, সেটা জিজ্ঞেস করছি।
বৃহস্পতিবার কটা থেকে কটা ফিজিক্স ক্লাস আছে? 4টে আছে তো, তাহলে ওই 5টা থেকে 6টা অবধি করে দেবো, 1 ঘন্টা তো পড়া দিয়ে ধরা হয়ে যাবে। দুটোর আগে চাপ আছে, অন্য ক্লাস আছে। আচ্ছা তাহলে শুক্রবার দিন করে দিই, তাহলে বাকিটাও পড়িয়ে দেবো যতটা আছে, আর দাগ দিয়ে দেবো, আর একটু পড়া নিয়ে দেবো, আরেকটা মেটেরিয়াল কিছু করে দেবো। স্যার শুক্রবার হবে না স্যার, তো স্কুল আছে তো আমার, হবে না স্যার। কবে? শুক্রবার দিন। কবে কবে স্কুল নেই তো? না শুক্রবার তো স্কুলে যে প্র্যাকটিক্যাল আছে, হবে না। শনিবার? হ্যাঁ শনিবার পারবো। তাহলে শনিবার দিনে আমরা করি একটা ডেট। বায়োলজি ক্লাস তাহলে এই আজকের দিনটা থাকবে। আজকে কি বার হলো? মঙ্গলবার। তাহলে মঙ্গলবার 4টে এই ফিজিক্স ক্লাসের পরে 1-1.5 ঘন্টার ক্লাস একটা দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প অল্প করে যান, বেশি বাড়ালাম না, অল্প অল্প থাক, প্রচুর মুখস্থ করতে হয়, একসঙ্গে বেশি দিলে ঘেটে যাবে। আর এটাই তাহলে এক্সটেন্ডেড হয়ে পড়াটা আসবে আবার শনিবার, আবার শনিবার মঙ্গলবার, শনিবারের পর রবিবার, সোমবার মঙ্গলবার, আবার বুধবার পড়া, দুটো করে বায়োলজি ক্লাস হয়ে গেল। ঠিক আছে, কবে কবে হলো তাহলে বলে গেলাম, আমি লিখে দিই। আমাকে একটু লিখে দে, দেখি লিখে দিই। মঙ্গলবার কটা থেকে হলো? হ্যাঁ 4টে থেকে, 4টে থেকে 5:30, তাই তো? অসুবিধা হলো না, 1.5 ঘন্টা। আর শনিবার দিন কটা থেকে হবে তাহলে? শনিবার দিন না এখনো নেই, তাহলে আমরা বায়োলজি ক্লাসটাকে বাড়িয়ে দিই একটুখানি, তো ওটা কি 2 থেকে 4টে করে দেবো? হ্যাঁ 12টা থেকে হবে, অন্য ক্লাস আছে আমাদের এখানে, রুম নেই। শনিবার দিনের টাইমটা আমি তোদের হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, এবার এই গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ কি কি ক্লাসের রুটিন আছে দেখি, এই রুমটা কখন ফাঁকা আছে, কারণ জিএনএম আসবে, জেনপাস আসবে, 25-এর সবাই আসবে, তো তাদেরকে ছেড়ে দিয়ে তোদের ফাঁকা টাইমটাও তো বার করতে হবে। আর কটা সকালে আছে আমি দেখছি শনিবার দিন, যদি মোটামুটি 3টে থেকে অসুবিধা হবে না তো? 3টে থেকে হলে ঠিক আছে তো? ঠিক আছে, কিন্তু তাহলে এই পড়াটাই আমরা নেবো, হবে শনিবার দিন, হয়ে যাবে এটা। আর খাতা এনে প্রত্যেকে দেখাবি আমাকে, মানে ওই হয়ে গেল মানে এখান থেকেই পড়ে হয়ে গেল আমি মানবো না। বড় মোটা খাতা করবি, তাতে এগুলো সব ডাউনলোড করবি, আমি লেখাগুলো সব দেখবো যে প্রত্যেকের খাতা হয়েছে, এবং কালি আলাদা আলাদা দিবি, একটা কালো কালি একটা ব্লু কালি, বাঁদিক যেটা লিখবি কালো, ডান দিক ব্লু, বা বাঁদিক ব্লু ডান দিক কালো। এই মেটেরিয়াল যেন আর আমাকে দ্বিতীয়বার আর হাতে না নিতে হয়, কারণ মেটেরিয়ালের হাবজি গাবজি আমরা ছেড়ে দিয়েছি, সমস্তটা খাতায় নামিয়ে দিয়েছি। অর্থাৎ খাতাটাই এবার থেকে আমরা পড়লে সব পেয়ে যাব। এবারে এটা পড়ার পর কি করবি, আর একটা খাতা করবি, কিসের বল? বায়োলজি। একটা খাতা হচ্ছে কি টেক্সচুয়াল থিওরি, যেখানে আমাদের বুলেটস গুলো থাকছে, আর একটা জায়গায় থাকবে কোশ্চেন অ্যান্সার, সেখানে কোষের গঠন ও কাজ নিয়ে যতগুলো কোশ্চেন পারবি তৈরি করে নিবি, যেগুলো আমি জিজ্ঞেস করলাম সেগুলো, প্লাস নিজের মতন কোশ্চেন, সেখান থেকেই আমি ক্লাসে ধরে নেবো, আর তোদের খাতাগুলো চেক করে নেবো। প্রত্যেকের থেকে বোঝা গেল? তাতে কি হবে, দুতরফা রেডিনেসটা হবে। করে 1 সপ্তাহ দেখ যে এতে এগোতে পারছিস কিনা, মনে রাখছিস কিনা, নইলে ওই ঘুমপাড়ানি মাসি পিসির ক্লাস শুরু করলো। এটা হাইলি খাটনির ক্লাস এবং হাইলি মেরিটোরিয়াস ক্লাস, এবং মানে এটা একদম ঝাঙ্কু তৈরি করবে, তোদের একদম ফাইন টিউনিং করে দিচ্ছি। যদি এটা করতে বলে হো স্যার বড্ড খাটুনি, এটা বড্ড টায়ার্ড হয়ে গেছে, এরকম লাগবে না। ওই যেরকম বললাম ঘুম পাড়ানি মাসে পিসি, স্যার আমাকে ধরবে, চলবে, বলছি হ্যাঁ হলো, মেটেরিয়াল নিয়ে ঘরে যা, 10টা কোশ্চেন করে দেবে। ওই এই ক্যাটাগরিতে ঢুকতে গেলে এই লেভেলে পড়তে হবে, লাইন পড়তে হবে, বোঝাতে পারলাম? কোন লাইনে কিভাবে পড়বি, পড়িয়ে গেল মেটেরিয়াল নিয়ে ঘরে চলে গেলি, ওটাই ঠিক আছে কি? এটা কিন্তু খাটনি, প্রচুর খাটনি, কিন্তু খাটতে হবে। আমার ক্লাস মানে প্রচুর খাটতে হবে, নইলে আমি ঘুম পাড়ানি মাসে পিসি ক্লাস চালিয়ে দিই, কোনো চাপ নেই আমার। তুইও ক্লাস করবি, হই করে চলে যাবি, মেটেরিয়াল পেয়ে যাবি, আমি হই করে চলে যাবো। বুঝতে পেরেছিস? তাহলে আমরা শনিবার দিন এই পড়াটা নিচ্ছি, নেক্সট ক্লাসে বায়োলজির আগে 2-3টে চ্যাপ্টার শেষ করি, আবার কেমিস্ট্রিটা ভাববো। ফিজিক্স শুরু হয়ে গেছে। ও হ্যাঁ, তার মধ্যে ভালো কথা, ফিজিক্সের পরীক্ষাটা কবে দেবে মানে? হ্যাঁ, ফিজিক্সের কি কি চ্যাপ্টার হয়ে গেছে মানে? আজকেরটা তো আমি ধরবো না, বাকি দেওয়ার। হ্যাঁ, তাহলে ওই দুটোর জন্য পরীক্ষা দিতে আলাদা ডেটে আসবে না একই দিনে আসবে? কেন হয়নি? এই এক সমস্যা, এই এক সমস্যা। মাঝখানে কোনটা হয়েছে যেটা সবার হয়েছে? হ্যাঁ, একক আর মাত্রা, ওটা আমার তোর হয়নি। মেটেরিয়াল গুলো পেয়েছিস তো?
আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি, সব মেটেরিয়াল গুলো তুলে নে, অঙ্কগুলো নিজেরা কিছু কিছু পারবি, কিছু কিছু পারবি না, স্যারের থেকে করিয়ে নিয়ে নেক্সট আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি, এখনই করে নে, পরে আরো ভিড় বেড়ে গেলে করতে পারবি না, তখন সময় হবে না। এখন যেগুলো চ্যাপ্টার গুলো আছে মেটেরিয়াল গুলো তুলে নে, স্যারের যে ক্লাস আছে ফিজিক্সের ক্লাসে মাঝে যেগুলো নিজেদের একটু সেলফ স্টাডি করতে হবে, দেরি করেছিস কিছু করার নেই, ছেড়ে দিয়ে গেলে পিছিয়ে পড়বি, পড়ে নিলি বুঝতে পারিনি স্যার এখানটা এই অঙ্কগুলো আমাকে দেখিয়ে নিয়ে 3টে চ্যাপ্টারকে রেডি করে দে, তাহলে কি হবে আমি 1 সপ্তাহ বাদে 3টে চ্যাপ্টার কি সবার হয়ে গেল, আমি পরীক্ষায় চলে যেতে পারবো। নইলে আমি এটা আমি ওখানে, তাহলে আমি এদের দুজনের পরীক্ষা নিলে তোদের ভালো লাগবে? বোঝাতে পারলাম কথা? কার কোনো আপত্তি থাকলে আমায় বলো, এখনই বলো। কার কোনো আপত্তি নেই? মেটেরিয়াল গুলো নিয়ে নাও, নিয়ে স্যারকে পড়ে দেখে নাও কোথায় কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, আর অঙ্কগুলো স্যারকে বললে স্যার করিয়ে দেবে। আর যেগুলো করিয়ে দিয়েছে এরা তো করিয়ে দিয়েছে, এদের সঙ্গে একটুখানি কনসাল্ট করে অঙ্কগুলো দেখে নে, এদের কাছে তো করানো আছে। বাকি তো এরাও ডোবাবে, তুইও ডোবাবি, আলাদা কিছু নয়, রকেট সব ডোবানো পার্টি হয়ে আছে, অতএব এরাও ডোবাবে ওরাও ডোবাবে। তো তোর যেগুলো এগুলো তুলেছে সেগুলো করে নে, বাকি যেগুলো এও ডোবাবে ওটা স্যারকে বলে করে নে, দিয়ে মোদ্দাবাদা 3টে চ্যাপ্টারকে রেডি কর, আমি যাতে এমসিকিউ থেকে কোশ্চেন গুলোকে তুলতে পারি বা থিওরি থেকে কোশ্চেন গুলো তুলতে পারি। অর্থাৎ 1 মাস পরে আমাদের ব্যালেন্স শিটে 3টে ফিজিক্সের চ্যাপ্টার কমপ্লিট, একটা বায়োলজি কমপ্লিট। অঙ্ক ধরে ধরে তো যেতে হবে, হিসেব মিলিয়ে মিলিয়ে যেতে হবে যে আমরা বাকিদের থেকে কতটা এগিয়ে যাচ্ছি। এবং এখনো এরা কি 2টো হয়ে গেছে, ফিজিক্স কিছু হয়েছে, ঘন্টা হয়েছে, আমি বলে দিচ্ছি 2 ঘন্টা হয়েছে, কিন্তু বায়োলজিটা আগের সপ্তাহে হবে, আর না হলে কিন্তু আমি কান ধরে বাইরে বার করবো। যার আপত্তি থাকবে সে আমার ক্লাসে আসবে না। যখন দেখবো বেঞ্চি পুরো খালি, কেউ আর নেই, আমি ক্লাস নেওয়া বন্ধ করে দিই। এটা আমার পুরনো প্রত্যেক বছরের স্ট্র্যাটেজি, বুঝতে পারলাম? যখন ক্লাস খালি হয়ে যাবে মানে কি কেউ আর আসবেই না, ক্লাস খালি হবে, আপনার কোনো তখন ওই ঘুম পাড়ানি মাসি বেশি চলতে থাকবে, আমার কোনো চাপ নেই। কিন্তু যদি আমার সঙ্গে লাগাতার 1 বছর এইভাবে লেবার দিস, তোদের রুখতে পারবে এরকম কেউ মানে মাইকালাল পায়দা হয়নি, যে যত কোশ্চেনই করুক। এই চ্যাপ্টারের এই 4টে পাতা থেকে আর কোনো কোশ্চেন বাকি আছে? হ্যাঁ, তাহলে এই পুরো চ্যাপ্টারটা কভার হওয়ার পর কতগুলো কোশ্চেন আমি বুঝতে পারছিস? এখনই মোটামুটি 70-80টা কোশ্চেন তুলে নিয়েছি 4টে পাতায়। এটার এখন এটা হাফ মেটেরিয়াল, মানে এই যে সেল স্ট্রাকচার, এটা হাফ মেটেরিয়াল আছে, এর সঙ্গে আরেকটা পার্ট যাবে। তাহলে এই মেটেরিয়ালটারই হাফটা যখন শেষ হবে মোটামুটি কত কোশ্চেন হবে? এখন কি মনে হলো আমরা কোশ্চেন করছি? শুধু মাথাতে রাখার সময়টুকু দিতে হবে, 250-300 কোশ্চেন এই চ্যাপ্টারটা থেকে বার করে নেবো। তুই তোর কলেজ, তোর দুনিয়ায় যত বন্ধু বান্ধব আছে, এই যা সেল স্ট্রাকচার নিয়ে বস একদিন কম্পিটিশনে, পারবে কেউ? যদি তোর মাথায় ঢুকে যায় তারপরে আর তোকে কেউ সেল স্ট্রাকচার নিয়ে হারাতে পারবে? তাহলে এই সেল স্ট্রাকচারকে যদি আমরা এইভাবে তৈরি করি, সব সাবজেক্টে যদি এইভাবে তৈরি করি, পরীক্ষায় কোথায় যাব? কাউকে দেখে কাউকে কম্পেয়ার করো না বাবা, নিজের জায়গা নিজে বুঝে নাও। তোমার ভালো, তুমি বুঝতে এসছো, কে ফাঁকি মারছে দেখে ফাঁকি মারলে গোল্লায় চলে যাবে, আমার কিচ্ছু নয়। আমার কাছে পরে গিয়ে কেঁদে লাভ নেই যে স্যার 12টা বেজে গেলাম। যদি মানুষ হবার হয় এখন মানুষ হয়ে নাও, 12টা বাজলে আমার থেকে খারাপ, মানে 12টা বাজে আবার কেউ হয় না। না ভোগবো, না ধরবো, না বলবো, কি করবো? পড়াতে হয় পড়াবো, মেটেরিয়াল দিতে হয় দেবো, ক্লাস করাতে হয় ক্লাস করাবো, পড়লে পড়, না পড়লে না পড়। ক্ষতি কিছু হবে আমার? ক্ষতিকার হবে? আমার কোনো দায় ঠেকেছে? এত বলে বলে কান ধরে দাঁড় করিয়ে বাইরে আমার কি দায় ঠেকেছে? আমার তো হলো এই যে মেটেরিয়াল, স্যার পড়ে দিল, ঘরে চলে গেলি। এই যে ফিজিক্স 2টো চ্যাপ্টার হয়ে গেছে, পড়া হয়নি, স্যার কোনো দায় ঠেকেছে? স্যারের 3 নম্বর চ্যাপ্টারে ঢুকে গেল, কালকে 4 নম্বর চ্যাপ্টারে ঢুকে যাবে, ক্ষতিকার হচ্ছে। আমি বায়োলজিতে ঢুকে পড়লাম কেন? যে আমাকে বুঝতে পারলাম যে এবার কানমোলা দেওয়ার সময় এসে গেছে, সেই জন্য ঢুকেছি। যদি বলিস তার দরকার নেই, ফেলে দেবো, ওইরকম আরেকজন আসবে পড়িয়ে দিয়ে গল্প দিয়ে শেষ করে চলে যাবে। বা ফিজিক্সের যে ক্লাসগুলো হয়েছে তাতে কোনো লাভ হয়েছে? তাদের 2টো ক্লাস হয়েছে, কোনো লাভ হয়েছে? কেন? স্যার তো পড়া ধরে না, পড়া জিজ্ঞেস করে না, কিছু জিজ্ঞেস করে না, পড়ি স্যার হয়েছে বায়োলজি হয়ে গেছে, বলো। তো এরকম 3টে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই যে বায়োলজি, যদি না আমি শনিবার ধরে কানমোলা দিয়ে বাইরে বার করি, পড়বি? খাতা দেখবো, যদি না দেখি করবি? করবি না। তো ভেবে দেখ যে আমার শাসনে থাকবি না নিজেদের স্বাধীনে থাকবি। স্বাধীনে থাকলে যতটুকু বাঁদর মেনে গেছিস পুরোটা হয়ে যাবে, আর যদি শাসনে থাকে হাইপারসোনিক, যেগুলো পাগল হয়ে থাকে, হ্যাঁ স্যার পাগল হয়ে গেছে, পুড়ে যাবো,
ও একদম কি মানে এটা যে ডিপেন্ডেন্স থাকে, এটা যে স্যার হ্যাঁ বলছে একটু অন্তত বুকটা আচুমাচু করে একটু অনুশোচনা, হ্যাঁ ক্যাবলা করে থাকি যে স্যার বলছেন আচ্ছা ঠিক আছে, একটু ক্যাবলা সেজে থাকার তো দরকার। বা হ্যাঁ স্যার কি স্যার হয়ে গেছি, স্যার ভাববে যে হ্যাঁ মেয়েটার প্রতি এফেক্ট করছে আমার কথা, ও সব নেই। স্যার ইয়া ইয়া ঘুমোতে উঠে দেখলি এই জন্য বলেছিল বল কেন, হ্যাঁ সুইমিং বল কেন থেকে গেছে, ঠিক আছে বড় হয়ে গেছি। তো আমি হাসতে হাসতে কথাগুলো বলছি, তোরা হাসতে হাসতে পরীক্ষার হলে যাবি, কাঁদতে কাঁদতে রেজাল্ট নিয়ে বাড়ি যদি না আমার কথা শুনিস। রেজাল্টে দেখবি র্যাঙ্ক নেই, সরকারি কলেজে র্যাঙ্ক নেই, সরকারি কলেজে র্যাঙ্ক, জীবন পুরো আধা বাটা হয়ে যায়। কেন? সরকারি কলেজে পাওয়া মানে ঘরের 7-8 লাখ টাকা বাঁচা আর সঙ্গে সরকারি চাকরি পাওয়া, জীবন পুরো সেটেল। 1 বছর যদি রোগড়ে নিতে পারিস পুরো থেতো হয়ে যাবে জীবনটা। আর যদি 1 বছর ওই স্বাধীন, হ্যাঁ মাদার পুরো একদম গাছে উঠে ভালো লেগেছে একদম এই হয়ে যাবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ ও কি স্বাধীনতা চাইছিস? রিল ইনস্টা করবি? দাঁড়া কালকে আমি ওখানে একটা স্ট্যান্ড বানাচ্ছি রিলের, হ্যাঁ শুধু নিবি আর রিল বানাবি, দিয়ে ইনস্টাগ্রামে আপডেট মানুষরা বুঝলো স্বাধীন হতে পারিস। কাল থেকে আমি সব চারদিকে সেলফি পয়েন্ট করে দেবো। দেখ এই বাক্সগুলো করা ছিল আগে রিল করার জন্য, এখানে এক একটা করে ডেকোরেশন করে দেবো, রিল বানাবি আর স্বাধীন হয়ে যাবি, বুঝতে পেরেছিস? পড়াটা কালকে করে আসবি, নইলে কানের গোড়ায় দেবো। আর কি বললাম জানো, এই তুই এটা নিয়ে নিবি রিসিপ্টটা, ঠিক আছে?